সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক সম্পূর্ণ তলানিতে এসে ঠেকেছে। ভারতীয় গণমাধ্যমগুলোর নির্লজ্জ অপপ্রচার আর উস্কানিমূলক তথ্য সন্ত্রাস দেখলে মনে হয় যে ভারত বোধহয় যে কোনো মুহূর্তে বাংলাদেশে আক্রমণ করে বসবে। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার মুখে বড় বড় কথা বললেও বাস্তবে তারা পাকিস্তান কিংবা চীনের মতো চিরশত্রু দেশের সাথেও সহজে যুদ্ধে জড়াতে চায় না। বাংলাদেশের চেয়ে সামরিক সক্ষমতার দিক থেকে ভারত ৩৩ ধাপ এগিয়ে থাকলেও তারা কখনোই তাদের পূর্ণ শক্তি দিয়ে বাংলাদেশে আক্রমণ করতে পারবে না। আর যদি কখনো ভারত বাংলাদেশে আক্রমণ করেও বসে, সেক্ষেত্রে দুই দেশের কার কেমন সামরিক সক্ষমতা আছে তা নিয়েও আমাদের কৌতূহলের শেষ নেই। ভারত বনাম বাংলাদেশের সামরিক সক্ষমতা কেমন এবং ভারত কেন পূর্ণ সক্ষমতা দিয়ে বাংলাদেশে আক্রমণ করতে পারবে না সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। বাংলাদেশের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় যে আকার, সক্ষমতা ও সরঞ্জামের দিক থেকে ভারত উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে। সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরেই ভারতের অবস্থান। ২০২৪ সালে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে স্বীকৃত। এই সূচকে বাংলাদেশের অবস্থান ৩৭তম। তার মানে সামরিক শক্তির দিক থেকে ভারত বাংলাদেশের চেয়ে ৩৩ ধাপ এগিয়ে। তবে সেই অর্থে বাংলাদেশের সামরিক শক্তি একেবারেও দুর্বল নয়, কারণ মালয়েশিয়া কিংবা আরব আমিরাতের মতো ধনী দেশের চেয়েও বাংলাদেশ সামরিক শক্তিতে অনেক এগিয়ে। ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় ৭,০০০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে বাংলাদেশের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় ৬৯৯ কোটি মার্কিন ডলার। আয়তনের দিক থেকে ভারত বাংলাদেশের চেয়ে প্রায় ২৩ গুণ বড়। ভারতের জনসংখ্যা বাংলাদেশের তুলনায় প্রায় ৯ গুণ বেশি। ভারতের জিডিপি বাংলাদেশের তুলনায় প্রায় ৮ গুণ বড়। তাই সামরিক সক্ষমতায় ভারতের এগিয়ে থাকাটা অস্বাভাবিকও নয়। আধুনিক সামরিক শক্তি মূলত প্রযুক্তি, প্রশিক্ষণ, কৌশল এবং অস্ত্রের মানের উপর নির্ভর করে। সেনা সদস্যের সংখ্যা একটি দেশের সামরিক সক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ, তবে এটি সামগ্রিক সামরিক শক্তি নির্ধারণের একমাত্র সূচক নয়। বর্তমানে ভারতের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় ১৪,৫৫,০০০। অন্যদিকে বাংলাদেশের সক্রিয় সেনা সদস্য রয়েছে প্রায় ১,৬৩,০০০। ভারতের রিজার্ভ সৈন্য ১৪,৫৫,০০০, কিন্তু বাংলাদেশের কোনো রিজার্ভ বাহিনী নেই। ভারতের আধা সামরিক বাহিনীর সদস্য ২৫,০৬০,০০০ এবং বাংলাদেশের আধা সামরিক বাহিনীতে প্রায় ৬৮ লক্ষ সদস্য রয়েছে। বাংলাদেশের আধা সামরিক বাহিনী অনেকটা রিজার্ভ সৈন্য হিসেবে কাজ করে। আধা সামরিক বাহিনীর সদস্যদের দিক থেকে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বের মধ্যে ১ নম্বর, কারণ বাংলাদেশ আনসার বিশ্বের সবচেয়ে বড় প্যারামিলিটারি ফোর্স, যার সদস্য সংখ্যা প্রায় ৬১ লাখ। ভারতের ট্যাঙ্কের সংখ্যা ৪,৭৩০টি। বাংলাদেশের ট্যাঙ্ক আছে মাত্র ৩২০টি। ভারতের সাঁজোয়া যান আছে ৮,৬৮৬টি। বাংলাদেশের সাঁজোয়া যান আছে ১৩,০০০-এরও বেশি। ভারতের বিমান বাহিনীতে মোট বিমানের সংখ্যা ২,১৮২টি। বাংলাদেশ বিমান বাহিনীর মোট বিমান মাত্র ২১৬টি। ভারতের যুদ্ধবিমান আছে ৫৭১টি। বাংলাদেশের যুদ্ধবিমান ৪৪টি। অ্যাটাক হেলিকপ্টার সহ ভারতের মোট হেলিকপ্টার আছে ৩৯৫টি। বাংলাদেশের আছে ৭৩টি হেলিকপ্টার। এছাড়া ভারতের পরিবহন বিমান ৩৩৯টি এবং বাংলাদেশের পরিবহন বিমান ১৬টি। ভারতের কাছে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানের মতো আধুনিক বিমান রয়েছে। অন্যদিকে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে চীনের তৈরি আধুনিক যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করেছে। ভারতীয় নৌবাহিনীতে মোট নৌযানের সংখ্যা ২৯৫টি। বাংলাদেশ নৌবাহিনীর মোট নৌযানের সংখ্যা ১১৭টি। ভারতের ফ্রিগেট যুদ্ধজাহাজ আছে ১৪টি, বাংলাদেশের ৭টি। ভারতের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ আছে ১১টি, কিন্তু বাংলাদেশের কোনো ডেস্ট্রয়ার নেই। বাংলাদেশের কাছে ডেস্ট্রয়ারের চেয়ে ছোট আকারের করভেট যুদ্ধজাহাজ আছে ৬টি। ভারতের সাবমেরিন আছে ১৫টি, বাংলাদেশের ২টি। এছাড়া ভারতের টহল নৌযান আছে ১১০টি এবং বাংলাদেশের টহল নৌযান আছে ৫৫টি। এসবের বাইরে ভারতের কাছে পারমাণবিক অস্ত্রভাণ্ডার রয়েছে, যা অগ্নি সিরিজের ব্যালিস্টিক মিসাইল বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে চালিত হতে পারে। কিন্তু বাংলাদেশ কোনো পারমাণবিক শক্তিধর দেশ নয়। তবে উভয়ের প্রতিরক্ষা নীতি ও কৌশলগত অবস্থান ভিন্ন হওয়ায় ভারত বনাম বাংলাদেশের সামরিক শক্তির সরাসরি তুলনা করাটা বোকামি।
সামরিক কৌশল এবং যুদ্ধশাস্ত্রের একটি প্রচলিত নীতি 3-to-1 রুল নামে পরিচিত। এই নীতির মূল ধারণা হল আক্রমণকারী পক্ষকে প্রতিরক্ষাকারী পক্ষের চেয়ে অন্তত 3 গুণ বেশি সামরিক শক্তি নিয়ে আসতে হয়। কারণ প্রতিরক্ষাকারী পক্ষ সাধারণত ভূখণ্ড, কৌশলগত পয়েন্ট এবং প্রতিরক্ষামূলক কাঠামোর সুবিধা পায়। সেই সাথে আক্রমণকারী পক্ষকে স্থানান্তর, রসদ সরবরাহ এবং যুদ্ধক্ষেত্রে লজিস্টিক্স সমস্যা মোকাবেলা করতে হয়। আক্রমণকারী পক্ষের সামরিক শক্তি শুধু আকারেই বড় হওয়া নয়, বরং কৌশল, প্রযুক্তি এবং মনোবলের দিক থেকেও শক্তিশালী হতে হবে। সাধারণত যারা আক্রমণ করে তাদের মনোবল প্রতিরোধকারীদের মনোবলের চেয়ে দুর্বল হয়, কারণ প্রতিরোধকারীরা দেশপ্রেম এবং আত্মরক্ষার তাগিদে বেশি অনুপ্রাণিত থাকে, যা তাদের মনোবল বাড়িয়ে দেয়। সহজ করে বলতে গেলে একটি দেশ দখল করতে হলে সেই দেশের চেয়ে 3 গুণ সামরিক শক্তি প্রয়োজন। ঠিক এই কারণেই 1971 সালে বাংলাদেশের কোনো সুগঠিত সেনাবাহিনী না থাকা সত্ত্বেও পাকিস্তানের সুসজ্জিত সেনাবাহিনী এই দেশের সাধারণ কৃষক শ্রমিক জনতার বিরুদ্ধে লড়াই করে হেরে যায়। তবে সবসময় সকল পরিস্থিতি এবং প্রেক্ষাপটে 3-to-1 রুল পুরোপুরি সফল নাও হতে পারে। যেমন আমেরিকা বিশ্বের সবচেয়ে সেরা সামরিক শক্তি নিয়েও ভিয়েতনাম, ইরাক এবং আফগানিস্তান যুদ্ধে চরম ব্যর্থ হয়েছে। ভারতের সামরিক সক্ষমতা বাংলাদেশের চেয়ে 3 গুণ নয়, বরং 33 গুণ বেশি। প্রথাগত সামরিক শক্তির প্রায় সকল সূচকে ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও তারা তাদের সেই পূর্ণ সামরিক সক্ষমতা বাংলাদেশের বিরুদ্ধে কাজে লাগাতে পারবে না। ভারত বাংলাদেশের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ করতে না পারার কারণ হল ভারত সামরিক সক্ষমতা বাড়িয়েছে তার চিরশত্রু পাকিস্তান এবং চীনের মতো পরাশক্তিকে কাবু করার জন্য। ভারত যদি তার পূর্ণ শক্তি বাংলাদেশের পেছনে ব্যয় করে, তাহলে পাকিস্তান আর চীন মিলে ভারতের পশ্চিম এবং উত্তর ও উত্তর পূর্ব সীমান্তে বাংলাদেশের চেয়ে 10 গুণ বড় এলাকা অনায়াসে দখল করে নিতে পারবে। ভারত তার সামরিক বাহিনীর কত শতাংশ পাকিস্তান ও চীন সীমান্তে মোতায়েন করেছে তার সঠিক হিসেব জানা যায় না। নিরাপত্তাজনিত কারণেই কোনো দেশ এ ধরনের স্পর্শকাতর তথ্য প্রকাশ করে না। তবে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কিছু ধারণা পাওয়া যায় যে পাকিস্তানের সঙ্গে পশ্চিম সীমান্তে লাইন অফ কন্ট্রোল বা এলওসি এবং চীনের সঙ্গে উত্তরের সীমান্তে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসিতে ভারতের উল্লেখযোগ্য সংখ্যক সেনা মোতায়েন রয়েছে। পশ্চিম সীমান্তে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা ও সংঘর্ষের ইতিহাসের কারণে সেখানে সবসময় বহু সংখ্যক সেনা মোতায়েন করা থাকে। অন্যদিকে উত্তরে চীনের সঙ্গে সীমান্ত বিরোধ এবং সাম্প্রতিক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সেখানে সেনা সংখ্যা আরও বৃদ্ধি করা হয়েছে। ভারতকে সবসময় পাকিস্তান এবং চীনের সঙ্গে 2 ফ্রন্টে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি রাখতে হয়, যা সামরিক সম্পদ এবং জনবলের উপর চাপ সৃষ্টি করে। এই বিশাল সামরিক চাপ সামলে বাংলাদেশের মতো আরেকটি বিস্তৃত ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি নেওয়া ভারতের পক্ষে প্রায় অসম্ভব। ভারতের বর্তমান উগ্রপন্থী সরকার বাংলাদেশকে তাদের মতে উচিত শিক্ষা দিতে গিয়ে ভারতের প্রধান নিরাপত্তা ও কৌশলগত অবস্থান ত্যাগ করবে বলে মনে হয় না। তারা যতই গোমূত্র পান করুক না কেন, অন্তত এতটা নির্বোধ তারা হবে না বলেই আশা করা যায়।